বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 6 তারিখ, সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 3 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ কয়েকদিন ধরেই লন্ডনে প্রচণ্ড রকমের ঠান্ডা পড়েই যাচ্ছে। এর ভেতরে আজকের যে আবহাওয়াটা মোটেই ভালো নয়, বৈরী আবহাওয়া বলতে পারেন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো দমকা হাওয়া, এখন আবার তাপমাত্রা ফিল হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, আজ হোমিসাইড ভিকটিমস ইন লন্ডন ইন 2024 এই ওয়েবসাইটে ঢুকে বেশ কিছু পড়াশোনা করলাম এবং অনেক তথ্য পেলাম। তো ভাবলাম এখান থেকে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। সেই তথ্যগুলো হচ্ছে যে গত 2024 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ 2024 পর্যন্ত লন্ডন 100 জন লোক ছুরিকাঘাতে আহত হয়েছেন। এরপর তারা মারা গেছেন, অর্থাৎ হত্যার শিকার হয়েছেন। এই 100 জনের ভেতরে 2 জন আমাদের বাংলাদেশি আছেন। একজন হচ্ছে রইস আহমেদ, অপরজন হচ্ছে সাদিয়া আক্তার। তো যাই হোক, এখন রইস আহমেদ এবং সাদিয়া আক্তার, এদের বিষয়টি নিয়ে আমি কথা বলবো না। আমি একটু ভিন্ন রকমের কথা বলবো। সেটা হলো যে এই রিপোর্টে আরও যেটি পড়ে বুঝতে পারলাম, এই 100 জনের ভেতরে যে সকল নারীরা ছুরিকাঘাত হয়ে মৃত্যুবরণ করেছে, নারীদের অধিকাংশরাই তাদের স্বামীর দ্বারা ছুরিকাঘাতের আঘাতে মারা গিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি মূল যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, সেটা হলো যে এই সকল ভিকটিম নারীরা কোন সময়ে তাদের স্বামীদের এই ছুরির আঘাতে প্রাণ গেল, হত্যা হলো। অনেকগুলো এখানে উদাহরণ আছে, তবে আমি এখানে যেহেতু সময় অল্প, তাই 2টি ঘটনাকে আনছি। যেমন ধরা যাক, গত 2024 সালের 3 জানুয়ারি লুইসামে টিয়া সিমন্ড নামে একটি নারীকে তার স্বামী শেন সিমন্ড হত্যা করেছিল। টিয়া সিমন্ডের বয়স ছিল 32 বছর, আর তার স্বামী শেন সিমন্ডের বয়স ছিল 38 বছর। এই টিয়া, তিনি একটি নার্সারি পরিচালনা করতেন। তার 4টি সন্তান ছিল। আর তার স্বামী শেন, তিনি জুয়া খেলতেন এবং অনেক ঋণ হয়ে গিয়েছিলেন। টিয়া তার স্বামী শেনের সাথে সংসার করতে চাচ্ছিলেন না, এরকমটাই টিয়া তার খুব কাছের ঘনিষ্ঠ একজন বন্ধুকে জানিয়েছিলেন। টিয়া মনে করতেন যে তিনি তার স্বামী শেনের কাছ থেকে প্রতারিত হয়েছেন, যে কারণে তারা উভয়েই আলাদা বাড়িতে আলাদাভাবে বসবাস শুরু করেছিল এবং ডিভোর্সের যে প্রক্রিয়াটা আছে সেটি তারা শুরু করেছিল। তো কোনো একদিন দেখা গেছে যে এই শেন টিয়ার বাসাতে এসে টিয়াকে ছুরিকাঘাত করে আহত করে এবং ঘটনাস্থলেই তিনি বাসাতে নিহত হন। এরপর টিয়া হত্যা মামলা হয়। এই মামলায় টিয়ার স্বামী শেনকে আসামি করা হয় এবং এই মামলার রায় ঘোষণা হয়েছে। টিয়ার স্বামী শেনের 32 বছরের জেল কারাদণ্ড হয়েছে।
তাহলে এখানে যেটি পাওয়া গেল যে টিয়া এবং সেন এই দম্পতির মধ্যে যখন বনিবনা হচ্ছিল না, তারা আলাদাভাবে বসবাস শুরু করেছিল। এক পর্যায়ে এসে দেখা গেল যে তাদের ডিভোর্সের প্রক্রিয়া চলমান রয়েছে। ঠিক ওই মুহূর্তেই এই টিয়াকে হত্যার শিকার হতে হলো তার স্বামী সেন সিমন্ডের দ্বারা। দুই হচ্ছে আরও একটি ঘটনা, সেটি বেক্সলিতে ঘটেছে। মেয়েটির নাম হচ্ছে লীলা, যার বয়স 33 বছর। তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন। এই মেয়েটি তার মাকে প্রতিদিন ফোন করত, তার সাথে কথা বলতো এবং তাদের সন্তানও ছিল। তার স্বামীর নাম হচ্ছে টনি। এই দম্পতিরও সন্তান ছিল এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বনিবনা না হয় তারাও আলাদাভাবে বসবাস করত এবং তাদের মধ্যেও এই দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণ আইনগতভাবে শেষ হওয়ার জন্য ডিভোর্সের প্রক্রিয়া চলতেছিল। ওই সময়ে কোনো একদিন এই টনি লীলার বাসাতে আসার পর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং তাকে হত্যা করে। টনি যখন একদিন হঠাৎ করে এই লীলার বাসাতে প্রবেশ করে, ওই সময়ে টনিকে দেখা মাত্রই লীলা তার মাকে ফোন দেয় এবং কথা না বলে কান্না করতে থাকে। আর ওই সময়ে ফোনটা টনি লীলার হাত থেকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, ফোনটি বন্ধ করে দেয়। অপরদিকে ফোনের অপর প্রান্ত থেকে লীলার মা অপেক্ষা করতে থাকে, হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু এদিক থেকে কোনো রেসপন্স পায় না। রেসপন্স না পাওয়ার কারণে লীলার মা কি করে, সে তৎক্ষণাৎ 999-এ কল দেয়। জরুরি বিভাগে কল দিয়ে তিনি পুলিশের সাহায্য কামনা করেন। তৎক্ষণাৎ পুলিশ ওই লীলার বাসার ঠিকানাতে চলে এসে দেখে যে লীলা তার বাসায় ফ্লোরের মধ্যে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়, মৃতপ্রায় অবস্থা। তখন পুলিশরা আবার সেবা জরুরি বিভাগে কল দেয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স চলে আসে। অ্যাম্বুলেন্স চলে এসে প্যারামেডিকরা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই লীলা প্যারামেডিকদেরকে যেটি জানিয়েছে যে তাকে এইভাবে ছুরিকাঘাত করে রক্তাক্ত আহত করেছে তার স্বামী টনি। লীলাকে হাসপাতালে ভর্তি করবার পর প্রায় 1 সপ্তাহের মাঝেই লীলার মৃত্যু হয়। এরপর ফরেনসিকের রিপোর্টে যেটি আসে সেটা হলো যে লীলার স্বামী টনি লীলার শরীরে মোট 57 বার ছুরি দিয়ে আঘাত করেছিল। এই 57 বার ছুরি দিয়ে আঘাতের মাঝে 18 বার ছুরি দিয়ে আঘাত করেছিল শুধু লীলার মুখে, ঘাড়ে, মাথায়। কতটা নির্মমভাবে এই লীলা তার স্বামী টনি হাতে হত্যা হয়েছিল। তো এই যে আমি দুটো ঘটনা আপনাদেরকে বললাম, এই দুটো ঘটনাতেই কিন্তু 2 নারী ছুরিকাঘাতে প্রথমে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। কে তাদেরকে আহত করলো, নিহত করলো? তাদের স্বামী দ্বারা তারা আহত হয়েছে এবং নিহত হয়েছে। এবং কোন সময়ে তারা স্বামীর দ্বারা আহত হলো এবং নিহত হলো, যে এই উভয় দম্পতির স্বামীদের সাথে বনিবনা হচ্ছিল না বিধায় তারা একে অপর থেকে আলাদাভাবে বসবাস করা শুরু করেছিল এবং তাদের বিয়ের যে ডিভোর্স প্রক্রিয়া সেটি শুরু হয়ে গিয়েছিল। ঠিক ওই সময়ে তাদের স্বামীরা ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে, জিদের বশবর্তী হয়ে
তাদের স্ত্রীদেরকে এসে হত্যা করলো। এই গেল তো দুটি ঘটনা। আমাদের বাংলাদেশি কমিউনিটির ভেতরেও কিন্তু এরকম ঘটনা আছে। আমি জাস্ট দুটো উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে যে ইয়াসমিন নামের বোনটিকে যে হত্যা করা হয়েছিল ছুরিকাঘাত করে, সেটিও কিন্তু তিনি আলাদাভাবে তার দুই ছেলে সন্তান নিয়ে একটি ফ্ল্যাটে বসবাস করতেন এবং তাদের কিন্তু এই ইয়াসমিন দম্পতির কিন্তু ডিভোর্সের প্রক্রিয়া চলতেছিল। আর ওই সময়েই তার স্বামী কাইয়ুম মিয়া উৎপেতে থেকে তার বাসায় প্রবেশ করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। দুই হচ্ছে হাবিবুর রহমান মাসুম ও কুলসুমা আক্তার শিউলি, এই দম্পতিও কিন্তু আলাদাভাবে বসবাস করছিল, তাদের বনিবনা হচ্ছিল না বিধায়, এবং এই দম্পতিরও কিন্তু ডিভোর্সের প্রক্রিয়া চলছিল। ঠিক ওই সময়েই কিন্তু এই হাবিবুর রহমান মাসুম তার স্ত্রী কুলসুমা আক্তার শিউলিকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল। সবশেষে যে কথাটি বলবো যে যুক্তরাজ্যের মাটিতে অনেক জায়গাতেই আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই বোনেরা আছেন। এদের ভেতরে দেখা যাবে যে অনেক দম্পতি আছেন যে এদের ভেতরে অনেক ঝামেলা চলছে, একে অপরের সাথে থাকছেন না, আলাদাভাবে আপনারা থাকছেন। তো ডিভোর্সের আপনাদের প্রক্রিয়াও হয়তো শুরু হয়ে গেছে। এমত অবস্থাতে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। যদি কখনো আপনারা মনে করেন যে বিন্দুমাত্র এই জায়গাতে আপনাদের সন্দেহ হচ্ছে, ভয় হচ্ছে, আপনারা 1 সেকেন্ড দেরি করবেন না। আপনারা আপনাদের যে নিকটস্থ পুলিশ স্টেশন আছে সেখানে আপনারা যাবেন কিংবা ফোন করে জানাবেন, তাদের সহায়তা নেবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।